শেষ চৈত্রের ঘ্রাণ। লেখিকা নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ১১। শুদ্ধকে আসতে দেখে শীতলকে স্বাভাবিক হতে বলে অন্য কথার প্রসঙ্গ টানল সায়ন। এমন সব কথা বলল শীতল না হেসেও পারল না। তাকে হাসতে দেখে সায়ন হাঁপ ছেড়ে বাঁচল। অতঃপর আইসক্রিম খেতে খেতে তারা হৈ হৈ করে আনন্দে ডুবে গেল। এবার সায়ন সামনের সিটে আর শীতল বসেছে পেছনের বোনদের সাথে। এতক্ষণ চুপ থাকলে এবার তার খিলখিলিনি হাসির শব্দ শোনা যাচ্ছে প্রচুর। কিছুক্ষণ চুপ থাকায় যেন চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কি একটা খুব হাসছে। তাদের এত হাসতে দেখে সায়ন ঘাড় ঘুরে একবার পেছনের দিকে তাকালো, তারপর আরাম করে বসে মনে মনে আওড়ালো, তোরা সারা জীবন এভাবে হাসি খুশি থাকিস। তোরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর তোদের ভালো রাখতে যখন যা করার আমি সায়ন তাই করব। এরপর তারা সারাদিন অনেক জায়গায় ঘুরলো, মজা করলো। ভাই বোনদের হাসি খুশিতে দিনটি স্বপ্নের মতো দ্রুত কেটে গেল। সারাদিন ঘোরাঘুরি শেষে ক্লান্ত দিয়ে বাসায় ফিরেছে সবাই। সুধের সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে। তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাসতে দেখে শুধু রাগ সামলে বাসায় ফিরে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রাগে গা কাঁপছে তার। এর কারণও হলো ওই বেয়াদবটা আজ সারাদিন ওকে জ্বালিয়ে মেরেছে। আর তাকে ভুলভাল কাজে উস্কানি দিয়েছে সায়ন। উস্কানি পেয়ে সে বখাটের মতো তাকে টিচ করে একটা গান গেয়েছে। প্রথমে গানটা খেয়াল করেনি, পরে শীতলের দিকে তাকালে দেখতে পায় তার চোখের দিকে সে তাকিয়ে আছে। চোখে চোখ রেখে তাকিয়ে গান গাইছে। গানটা ছিল এমন, চোখে চোখে কথা বলো, হৃদয় রাখো হৃদয়, মনে মনে ভেসে চলো, হয়ে যাক না প্রলয়, বুকের ভেতর তোমার জন্য মাতাল হাওয়া বয়, অনুভবে না বলা কথা বুঝে নিতে হয়। গানে গানে প্রবোজ, তাও আবার তাকে, মানে কত বড় সাহস তার। চালাকাঠের বাড়িতে প্রেমের ভূত তাড়াতে খুব ভালো করে জানে সে। সে সময় নিয়ে সাবান নিয়ে বের হতেই দেখে শীতলের বিছানায় বসে আছে। পরনে অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালে ছোট একটা কালো টিপ। সকাল থেকে মাথায় হিজাব থাকলেও এখন এলোমেলো চুল। ওকে দেখা মাত্রই শুদ্ধ খাটের নিচে থাকা চালাকাঠি নিচে এক বাড়ি বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল দুঃসাহসী কাজ করে বসলো। সে চট করে শুদ্ধের পায়ের পাতার উপর উঠে দাঁড়িয়েছে। চোখে ভয়ের লেশমাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল শাওয়ার নিয়েছে, তারপরও দরদরে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার ওপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, যেন সর্বনাশের কিছু ইঙ্গিত দিচ্ছে। তবে সে কিছুতেই এসবের প্রশ্রয় দেবে না। তাই শীতলকে ধাক্কা দেওয়ার আগেই শীতল শুদ্ধের কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধের কানের নিচে গরম মাংসে চুমু এঁকে দিল। হঠাৎই নরম ওষ্ঠের ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধের সর্বাঙ্গ। চোখে মুখে স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটল তা বুঝে ওঠার আগেই শীতল ফিসফিস করে বলল, শুদ্ধ ভাই, আপনার নামে যদি দু একটা কলঙ্ক মাখি, আপনি কি রাগ করবেন? হুম? শুদ্ধ হতবাক। হতবাক চোখের চাহনি ঘাড়ের কাছাকাছি ঘির ঘির করছে। কি হয়ে গেল? কি ঘটলো তার সাথে? কি ঘটালো এই মেয়েটা? এর ধারণা আছে কে কি করছে? আর কিসের আবদার করছে? তার নামের কলঙ্ক মাখার? কলঙ্কের মানে সে বুঝে? আবার কলঙ্ক মাখতে চায়, তাও আবার তার নামের কলঙ্ক? সে কোনো কথাই বলল না, বলা বাহুল্য বলতে পারল না। শুধু নিশ্চুপ হয়ে শীতলের কাজল চোখের দিকে তাকিয়ে রয়েছে। ঝোঁকের বশে অঘটন ঘটিয়ে এখন মৃদুভাবে কাঁপছে শীতল, এবং কাঁপুনির মাত্রা বাড়ছে। চোখে চোখ রাখতে পারছে না, প্রচুর ঘামছে। বুঝে বাকি নেই তার যে সায়নের ফাঁদে পা দিয়েছে শীতল। সায়নের কথায় তাঙাতে এ কাজ করেছে। মোট কথা দুটো মিলে তাকে গেমের গুটি বানাচ্ছে। কিন্তু সে সেটা হতে দেবে না। আজ অব্দি নিজের বানানো গেম অন্যকে গুটি বানাতে অভ্যস্ত সে। হঠাৎ গুটি হবে কিভাবে, তাও কি সব জেনে শুনে? হাস্যকর। এতদিন অভিজ্ঞ খেলোয়াড়ের অভ্যাস কি আর ছাড়া যায়? মোটেও না। তাই সে ঠান্ডা চাহনি নিক্ষেপ করে হাড় হিম করা কণ্ঠে বলল, সত্যি ভালোবাসিস আমাকে? হুম। কতটা? অনেকটা। বিয়ে করবি? শীতল নিশ্চুপ। শুধু ঠান্ডা চাহনি দেখে ঠসঠস করে কাঁপছে। চোখের পানি আপনা আপনি গড়াতে শুরু করেছে। তাকে কাঁপতে দেখে শুদ্ধ পুনরায় বলল, প্রেম চাস নাকি প্রেমিক? দুটোই। যে কোনো একটা অপশন। প্রেমিক। সামলাতে পারবি? পারবো। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এখন যা বললি বলতে পারবি? তোর বড় আব্বু থেকে আমাকে চিনে নিতে পারবি? এক বুক সাহস নিয়ে উঁচু কণ্ঠে বলতে পারবি তুই শোয়েব শ্রদ্ধের বউ হতেই চাস? পারবি বল, কথা বল। এখন চুপ কেন? সৎসাহস নেই? সর যা।
তোরা কেউ আমার চোখের সামনে আসবি না। আজকের পর থেকে তোরা আমার কেউ না, কেউ না। যারা অকারণে আমার ইমোশন নিয়ে খেলতে চায়, মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে এসে আমাকে ফাঁদে ফেলে চরমভাবে দুর্বল করতে চায়, তারা আমার কেউ হতে পারে না। এই কথা বলতে শীতলকে নিজের থেকে সারিয়ে বাইরের চাবি দিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হতেই সায়নের মুখোমুখি হলো। সায়ন কিছু বলতে গেল, বাইকের গতি দ্বিগুণ বাড়িয়ে দিল সে। পাশ কাটিয়ে চলে গেল। শুধু থমথমে মুখ দেখে সায়ন ও শিট বলে ছুটলো বাড়ির দিকে। প্রাণপণে ছুটে তার বাইকের চাবিটা নিয়ে সেও বাইক ছোটালো রাগান্বিত ভাইয়ের পেছন পেছন। বাইকের গতি বাড়িয়েছে সায়ন। কিছুটা দূরে দিয়ে শুদ্ধকে দেখতে পেল। শুদ্ধ বাইকের স্পিড দেখে সায়নের ঘাম ছুটে যাচ্ছে। ভাই যে বড্ড খেপেছে। এখন পাগলাটাকে থামাবে কিভাবে? কিভাবে কি করবে সে? তার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। অজানা ভয়ে বুক ধুকপুক করছে, কাঁপতে লাগলো সে। এই ছেলের বাইকে যা গতি, না থামালে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। আপাতত আর কিছু ভেবে পেল না সে, তাই বিপদের পথ ধরল। কিন্তু তাকেও কাজ হলো না। তবে আগের পিচ চলতে থাকলো দুই ভাইয়ের দুটো বাইক। সায়ন যখন একটু নাগাল পেল তখন চেঁচিয়ে বলল, শুদ্ধ, শুধু দাঁড়া, বাইক থামা। আমার কথাটা একান্ত ভাবে তোর শোনা প্রয়োজন। শীতলকে ভালোবাসতে হবে না। জীবনে আর বলবো না ওকে ভালোবাসার কথা। যা বলেছি তার জন্য আমি সরি। ভুলে যা সব। শীতলকে বারণ করে দেবো। সেও তোকে আর কখনো জ্বালাবে না। ভালোবাসার নাবি নিয়ে তোর কাছে, তোর সামনে কখনোই আসবে না। এবার একটু শান্ত হওয়া, স্পিড কমা ভাই। আই, এই, কথা শোন। আমার কথা শোনার জন্য তোকে থামতে বলছি। প্লিজ থাম। সামনে হাইওয়ে, স্পিড কমা, কুত্তার বাচ্চা। এই ভাই, অ্যাক্সিডেন্ট হবে যাবে। পায়ে পড়ি, এবার থাম। শুদ্ধ। সায়নের ব্যাকুল কণ্ঠস্বর শুদ্ধর মন গলল না। শুনেও শুনল না ভাইয়ের আর্তনাদ। শুধু জল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তার মস্তিষ্ক তখন এলোমেলোভাবে ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ আগের ঘটনা চোখের পাতায় জল করে ভাসছে। কারো কান্না ভেজা চোখ কানে বাজছে কম্পিত স্বরে, শুদ্ধ ভাই, আপনার নামে কলঙ্ক মাখতে চাই। এদিকে সায়ন তখনও অনুরোধ করেই যাচ্ছে, বারবার বলছে বাইক থামাতে। শুদ্ধ অনুভব করতে লাগলো তার শরীর অবশ্যই আসছে, হাত পা কাঁপছে, কাপা হাতে ব্রেক করে রাখা মুশকিল। তখন তার বাইক হাইওয়ে পেরিয়েছে। এরপর এলো নির্জন এক রাস্তা। এরপর ছুটে চলছে ব্রিজের উপর দিয়ে। ব্রিজের নিচে নদীর পানি অশান্তভাবে বয়ে চলেছে, বইছে অবাধ্য বাতাসে। মাথার ওপর নক্ষত্রেরা ভরা আকাশ। ব্রিজের ওপর দুই ভাইয়ের বাইক তীব্র গতিতে ছুটে চলছে। কেউ থামছে না, কারো থামার ইচ্ছেও নেই বোধহয়। তখন একটি মালবাহী ট্রাক দ্রুত ছুটে এলো। তাদের দেখে বারবার হর্ন বাজাচ্ছে ট্রাক ভাইপাররা। ট্রাক দেখে সায়নের গলা শুকিয়ে গেছে। এত বাতাসে কপালে সরু ঘাম জ্বলছে। শুকনো গলায় সায়ন তখনও প্রাণপণে চেঁচাচ্ছে, ট্রাক আসছে ভাই, স্পিড কমা, আল্লাহর দোহাই লাগে, আমার কথাটা শোন। শুধু শুনল কিনা বোঝা গেল না, তবে তাকে অবাক করে দিয়ে ব্রেক থেকে দুই হাতই সরিয়ে নিল। ব্যাপারটা খেয়াল করে সায়ন চিৎকার করে বলল, আমার কসম, পাগলামি করবি না শুদ্ধ। তোর কারণে আমার মায়ের এক ফোঁটা চোখের পানিও যদি পড়ে, তোকে মাফ করবো না আমি, কখনো না। এ কথা শোনা মাত্র শুদ্ধর কি যেন হলো। সে আচমকা ব্রেক কষল। একটুর জন্য ট্রাকের সাথে বাইকের ধাক্কা লাগেনি। ট্রাকওয়ালা খিকিয়ে বাংলা গালি দিতে দিতে চলে গেলেন। শুদ্ধ তখনও দু চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। সায়ন দ্রুত বাইক থামিয়ে নিল, নেমে পড়ল। বাইক সাইড করে উঁচিয়ে নেই সে। বাইকে আছড়ে পড়ল মাটিতে। সেসব পরোয়া না করে দিক বেদিক ভুলে এগিয়ে গেল শুদ্ধের কাছে। শুদ্ধের শার্টের কলার ধরে বাইক থেকে নামিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। দ্বিতীয় ঘুষি বসানোর আগে খপ করে ধরে ফেলল শুদ্ধ। হঠাৎ গায়ে হাত তোলায় সেও রাগান্বিত সৃষ্টি ভাবে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। তীব্র রাগে সেও ফুঁসছে। তখন সায়ন শুদ্ধর বুকে সজোরে ধাক্কা দিয়ে শুদ্ধ দুই পা পিছিয়ে গেল। সায়ন এক ধাপ এগিয়ে আরেকটা ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা, ভাব মারাও আমার সাথে, ভাব। তোমার ভাবনার তুদার সময় নাই আমার। যখন থেকে ডাকছি, কতবার ডাকছি তোকে, কথা কানে যায় না? বড় হয়ে গেছো, খুব বড়। এতই বড় হয়েছো যে বড় ভাইয়ের কথা শোনার মুড আসে না তোমার? তাহলে শুনে রাখো, তোমার বালমার্কা মুডের মাকে চুদার দফা রফা করার ক্ষমতা রাখি আমি। ভাষা ঠিক কর। কিসের ভাষা ঠিক করবো? হ্যাঁ, মারবি? মার আয়। শুধু চোখ বন্ধ করে রাগ সরবরাহ করার চেষ্টা করছে। রাগে মাথা থেকে পা অব্দি জ্বলছে। সায়ন যদি তারকে মেরে টুকরো টুকরো করে ফেলে, তবুও সে ভাইয়ের গায়ে হাত উঠাবে না, উঠাতে পারবে না, কখনো না। তাকে চুপ দেখে সায়ন পুনরায় চেঁচিয়ে বলল, সামান্য ব্যাপারে এত সিনক্রেট করার কি আছে? কি এমন হয়েছে যে এত রাগ দেখাতে হবে? মানুষ চাচাতো বোনকে ভালোবাসে না, বিয়ে করে না? আমি বাসিনি? আমি মরে গেছি নাকি আমার দেহ পচে গেছে? তোমার কাছে সামান্য হলেও আমার কাছে তা সামান্য নয়। তাহলে তোর কাছে কি বল?
কি সমস্যা তোর? শীতল তোর যোগ্য না? কোন দিক থেকে কম আছে ওর মধ্যে? পেশার ভিত্তিতেও কম মেয়ে তো দেখিসনি। আমার বোন কি ওইরকম? আজকালের যুগে ওর মতো একটা সহজ সরল নরম কাদামাটির মেয়ে তুই পাবি? ভালো জিনিস জুতো চালাচ্ছিস, গায়ে লাগাতে চাচ্ছিস না, তাই না? তোমার বোন বিশ্ব সুন্দরী হোক, রূপে গুণে অনন্যা হোক, তাতে আমার যায় আসে না। সে মেয়ে সর্বমুখে আমাকে চাইতে পারবে না, সে মেয়ে আমার হোক না, সেটা আমি চাই না। সে ছোট মানুষ, তোমার মতো বালপাকনা বুদ্ধি নিয়ে ঘুরে না সে, বুঝেছ? আগে সময় দিতে দেখছি, তারপর না হয় যা সিদ্ধান্ত নেওয়ার নীতি। ছোট, অবুঝ, সরল বলে এতদিন ছাড় দিয়েছি, কিন্তু তোমার আজ যা করেছো তা যথেষ্ট করেছো। এবার থামো, নয়তো আমাকে বাড়ি ছাড়তে হবে। ভাইয়ের কথা শুনে শান্ত থমকে গেল। হতবাকে তাকিয়ে রইল ভাইয়ের কঠিন মুখের দিকে। দুই ভাইয়ের চোখ রক্তবর্ণ হয়ে আছে। দুজনে হাত মুষ্টিবদ্ধ করে চোখে চোখে কথা বলছে। দুজনে জেদি ও কঠিন কণ্ঠস্বর। শুদ্ধ কথায় সায়ন কিছুক্ষণ নীরব থেকে বলল, সত্যি কি শীতলের প্রতি তোর কোনো ফিলিংস নেই? যদি না থাকে তাহলে তাকে এত প্রশ্রয় দিস কেন? বকিস মারিস, তবুও মেয়েটা তোর কাছেই যায় কেন? যাই কারণ তুই শাসনের সাথে প্রশ্রয় দিস। তোর রুমের পাসওয়ার্ড আমি ভাই হয়ে যাই না কেন? ফোনের লক আমাকে দিসনি কেন? তোর পছন্দের পারফিউম ভেঙে চুরে শেষ করার পরও তুই নীরব কেন? তোর রুমের অন্য কারো ঢোকার পারমিশন নেই, তাহলে শীতল ইচ্ছে মতো ঢুকে কেন? ঢুকতে দিস কেন? জবাব দে। শীতলের সামান্য জ্বর এলেও বকতে বকতে সবার আগে তুই ডাক্তারের কাছে ছুটিস কেন? তুই ব্যতীত অন্য কাউকে বকলে কড়া ভাষায় অপমান করতে ছাড়িস না কেন? এসবের উত্তর দিতে পারবি? বুকে হাত রেখে বলতে পারবি তুই শখ স্বর্ণের মতন শীতলকেও ওই নজরেই দেখিস? বল। মুখে একবার হ্যাঁ বল, তাহলে আমি কথা দিচ্ছি আর কখনো এ ব্যাপারে তোর সাথে কথা বলবো না। আর না শীতলকে তোর চোখের সামনে থাকতে দেব। তবে কি ধরে নেব নীরবতায় সম্মতির লক্ষণ? সুধীর কাছে জবাব নেই, সে নিশ্চুপ। বলা বাহুল্য, সে ছোট থেকে নিজ মর্জিতে চলাফেরা করা ছেলে। আজ অব্দি তার উপর কেউ কখনো কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনি। ভদ্রতা কিংবা অন্য কিছুর অজুহাতে সেও কারো সিদ্ধান্ত মুখ বুজে মেনে নেয়নি। যদি নিত তাহলে আজ সায়েন্টিস্ট নয়, মেরিনার পেশাকে কর্মরত থাকতো সে। দিনের পর দিন থাকতে হতো শিপে, পরিবার স্বজন ছাড়াই সময় কাটতো সমুদ্রের শান্ত অশান্ত পানির ওপর। অথচ সে বরাবরই চাইতো সায়েন্টিস্ট হতে। নতুন কিছু তৈরির নেশা তাকে জেগে ধরতো, কিছু করার জন্য হাত নিঃশ্বাস করতো। মোট কথা সে বরাবরই একরোখা জেদি। যা করবে ঠিক করে রেখেছে তো সেটাই করবে, এবং যা আমার সেটা কেবল আমারই নীতিতে বিশ্বাসী ছিল, সে এখনো আছে। সেখানে সে অন্যের মতের ভিত্তিতে কখনো এক পা ফেলেনি। সেখানে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তা মানবে কেন? আর কাকে মানার কথা আসছে? ওই বেয়াদব অবাধ্য গাধীটাকে, যে ভালোবাসার মানে বোঝে না, শাসন বোঝে না, চোখের চাহনি বোঝে না, শাসনের আড়ালে আগলে রাখা বোঝে না, যার নিজের অনুভূতি সম্পর্কে সামান্য জ্ঞানটুকু নেই, তাকে চাইবে? তাকে না, কখনো না। মোদ্দা কথা, সে যেমন মেয়ের মুখ ফুটে তাকে চাইতে পারে না, তেমন মেয়ে চায় না। যার চোখ মুখে বিন্দু পরিমাণ ভালোবাসার রেশ মাত্র থাকে না, যে মা বা মায়ের ভয়ে ভালোবাসার কথা জানাতে পারে না, ভয় পায়, পিছিয়ে যায়, তাকে চাইবে সে? না। তাহলে বলতেই তো হয় এটা ভুল ধারণা, কারণ সে সস্তা না। তাকে পেতে হলে অবশ্যই সর্বমুখে দাঁড়িয়ে মুখ ফুটে চাইতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে শুদ্ধ ভালোবাসি। নয়তো তাকে পাওয়ার তার জন্য অসম্ভব। বলা বাহুল্য, আর যদি কেউ এক ফোঁটা শুদ্ধর ভালোবাসা দাবি নিয়ে মুখোমুখি দাঁড়ায়, আর সে যদি তা অনুভব করতে পারে ওই ভালোবাসাটুকু, তাহলে সে চাওয়ার আগেই নিজেকে বিলিয়ে দিত। শুধু পরিবার নয়, পুরো পৃথিবী দুই হাতে সামলে নেওয়ার দায়িত্ব নিত। কিন্তু তা হয়নি। কি হয়েছে? কেউ মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে তার সামনে এসেছে, যেখানে ভালোবাসা, ভরসা, বিশ্বাস বলে কিছুই ছিল না। তাহলে কেন গ্রহণ করবে মিথ্যা ভালোবাসা? সে কি এতটাই ঠুমকো, নাকি এতটাই সস্তা? পৃথিবীর বুকে এমন কেউ আছে যে মিথ্যা ভালোবাসার কথা জেনেও গ্রহণ করবে কিংবা করতে পারবে? তাও আবার এসবে সাহায্য করে তার বড় ভাই তাকে সাহায্য করে যাচ্ছে দিনের পর দিন। সেও একবারও ভাবলো না এভাবে ভালোবাসা হয় না। এসব সম্পূর্ণ মনের ব্যাপার, দু একদিনের কোনো গেম নয়। ভাবনার মতো জীবন এত সহজও নয়। মন এত বোকা নয় যে ওকে ভালোবাসো বললে ভালোবাসা হয়ে গেল। এরা যা বলেছে মোটেও ভালো করেনি, মোটেও না। মনে মনে এসব ভেবে শুদ্ধ বাইকের ওপর বসতে সায়ন তাকে বাইকের চাবি কেড়ে নিয়ে থমথমে সুরে বলল, কথা শেষ করে যা। কিসের কথা? সমস্যা কি তোর? আমার কোনো সমস্যা নেই। তাহলে জবাব দিয়ে যা। চাবি দাও। শীতলকে মেনে নে। এত কিছু বলার পরও শুধু নীরবতা সহ্য হলো না সায়নের। সে পকেট হাতড়ে তার ফোন বের করে আজকে তোলা শীতলের একটা ছবি বের করলো। তারপর সেই ছবি এর ওপর শুদ্ধের এক হাত চেপে ধরে তেজি সুরে বলল,
এবার বল, ভালোবাসি না। তার প্রতি তোর কোনো ফিলিং কাজ করে না। যদি মিথ্যা বলিস তাহলে সত্যর যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, ধরফড়িয়ে মরুক। আমি গিয়ে দাফন করে যাবো ওকে। একথা শুনে শুদ্ধ হাত সরাতে গেলে সায়ন জেদটা যেন আরো বেড়ে গেল। সে শুদ্ধের হাতটা আরো শক্ত করে চেপে ধরলো। সে উত্তর জেনেই ছাড়বে। ভাইয়ের ছেলেমানুষি দেখে শুদ্ধ বিরক্ত হলো, তবে কোনোভাবেই তার হাতটা শীতলের ছবির উপর ধরে রাখা গেল না। এবার উত্তর সুস্পষ্ট। সায়ন বুঝে আচমকা হো করে হেসে উঠল। হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। চোরের ধর্ম চুরি করে বলা, আমি চুরি করিনি। অথচ তলে তলে সে ঠিকই শিস কেটে ভেতরে ঢুকে বসে থাকে। অবশ্য চোরের ধর্মে একটু হেরফের না হলে একপক্ষে ভালোই হয়েছে। নতবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এ পদবিটা একটু হলেও কদর কমে যেত। সে খুব ভালো করে জানে এই ছেলে ভাঙবে তবে মচকাবে না। হঠাৎ কিছু মনে করে সায়ন তড়িৎ বেগে দাঁড়িয়ে গেল। এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে। ইস, তখন রাগের মাথায় মেরেছে, বকেছে। পরক্ষণে শুদ্ধের গালে চুমু এঁকে বলল, সরি ভাই। শুধু বিরক্ত মুখে নিজেকে ছাড়িয়ে বাইকের চাবি নিয়ে ওর বাইক স্টার্ট করলো। তাকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে সায়নও হাসতে হাসতে বাইক টেনে তুললো। তারপর ধীরে সুস্থে বাইকটা স্টার্ট করলো। দুজনেই স্বাভাবিক গতিতে যাচ্ছে। তখন সায়ন বলল, বাড়ি চল, কাজ আছে, তুমি যাও। দেরি হবে? হুম। তারপর অনেকটা পথ দুই ভাই একসাথে হাওয়ের থেকে ভিন্ন পথ ধরল। কিছু কথা, কিছু প্রশ্ন প্রকাশ হয়ে গেল আজ। তবে একটা কথা না বললেই নয়, মাঝামাঝি নীরবতা রাগে বাড়ায় অভিমান, অভিমানে বাড়ে দূরত্ব। শুধু জানে না আজকের পর থেকে শীতলের সাথে ঠিক কতটা স্বাভাবিক হতে পারবে। শীতল এবার সেটা কিভাবে নেবে। তবে যেটাই হোক, এর শেষ ও দেখে ছাড়বে। এদিকে হঠাৎ করে বাংলাদেশে চলে এসেছে রুবাব। সুদর্শনটাকে দেখে অনেকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। পরনের পোশাকে স্পষ্ট উচ্চ বংশের ছেলে সে। হাঁটার স্টাইল একদম নজরকাড়া। হাতে থাকা নামি দামি ওয়াচের টাইম দেখে বারবার তাকাচ্ছে নক্ষত্র ভরা আকাশের পানে। শিপে থাকাকালীন বারবার আকাশ দেখতে, আকাশের রং দেখে অভ্যস্ত, বোঝার চেষ্টা করতে। সেটার অভ্যাস হয়ে গিয়েছে তার। এদিকে সন্ধ্যার আজান হয়েছে, ১ ঘন্টা পেরিয়ে গেছে। ধরণীর বুকে নেমেছে গাঢ় অন্ধকার। সে আর না দাঁড়িয়ে দুহাতে দুটো ট্রলি নিয়ে সামনের দিকে এগোচ্ছে। এসে হঠাৎ থামলো। তারপর উবারে করে গেল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। তারপর যথাক্রমে বাড়িতে পৌঁছে ট্রলি হাতে দরজার দিকে ঢুকতে ঢুকতে সামান্য চেঁচালো রুবাব। ড্রয়িং রুমে কেউ নেই দেখে তার কণ্ঠস্বর সামনে বাড়ছে। চেনা কারো হাঁকডাক শুনে সকলে ছুটে এলো। সাম্য কোথা থেকে এসে রুবাবের গলা ধরে ঝরে পড়ল। সৃজন পিঠের উপর উঠে বসলো। তারপর সবার সাথে দেখা হলো। কত কথা হলো, মজার সব গল্প, হাসাহাসিও হলো। এক গাদা নাস্তার সামনে রাখা মাত্রই রুবাব খেতে শুরু করলো। তখন শীষ বাজাতে বাজাতে বাইকের চাবি কায়দা করে আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে সায়ন এলো। রুবাব তাকে দেখে কোলাকুলি করে বলল, বড় ভাই ভালো আছেন? রাজকার্য সেরে ফিরলেন বুঝি? বিয়ে শাদী কি করবেন না? আর কত কচি সেজে থাকবেন? একথা শোনা মাত্র সায়ন ওর কানে কানে কিছু একটা বলতেই সে ছিটকে গেল। নাক মুখ কুঁচকে বলল, ছি, তুমি এতটা অশ্লীল। সায়ন রুবাবের কান জড়িয়ে ধরে একই সোফায় বসল। ৩ গিনি তখন রান্নাঘরে। ড্রয়িং টেবিলে শখ স্বর্ণ সাম্য সৃজন রুবাবের আনায় পিৎজা ভাগাভাগি করে খেতে বসেছে। এদিকে আর কেউ নেই দেখে সায়ন রুবাবকে বলল, ভাই, সম্মান নিবা? সম্মান? রুবাব কলার ঝাঁকিয়ে ভাব মেরে বলল, অবশ্যই নেব। আমার বোন বা অথবা আমাকে সম্মান দিবা না তা কি করে হয়? কে বলেছে তোমাকে সম্মান দেব না সোনা? এসো, সম্মান নাও। তার সম্মান কোথায় নিবা? সামনে নাকি পেছনে? তার ঠিকঠাক লোড নিতে পারবা তো? একথা শুনে রুবাব এক লাফে উঠে রান্নাঘরের দিকে যেতে বলল, বড় মা, শাওন ভাইয়ের দ্রুত বিয়ে দিয়ে দাও। এর বিয়ে দেওয়া ফরজ হয়ে গেছে। একথা শুনে সিতারা পেঁয়াজ কাটতে কাটতে জবাব দিল, ও একবার নিজের মুখে বিয়ের কথা বলুক, দুদিনের মধ্যে ওকে বিয়ে দিয়ে দেবো আমি। সিতারার কথা শুনে সায়ন ঠোঁট কামড়ে হেসে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ কিছু অনুভব করে তাকাতে চোখাচোখি হয়ে গেল দুজনের। সায়ন চোখের ইশারা করে উপরে যাওয়ার কথা বলে স্বর্ণ যেন শুনেও শুনল না। যেভাবেই বসে আছে ওভাবেই বসে রইল। অগত্যা সায়ন চুলে ব্রাশ করতে করতে সিঁড়ি উপরে উঠতে উঠতে গান ধরলো, কইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পইড়া ছাই, সানডে মানডে ক্লোজ কইরা দিতে একজন মানুষ নাই। ও ভাইরে ভাই। সায়নের গান শুনে হাসতে হাসতে গড়াগড়ি খেলো ভাই বোনেরা। এত এত হাসি আড্ডার মাঝে শীতলকে না দেখে ভ্রু কুঁচকে গেল রুবাবের, যেটা অতি আশ্চর্যের ব্যাপার বটে। সে দাঁড়ালো না। শীতলের নাম ধরে ডাকতে ডাকতে শীতলের রুমে গেল। শীতল রুমে নেই। তখন
রাত প্রায় 10:30। এত রাতে গেল কোথায়? সে চিন্তিত হয়ে কপালের ভাঁজ ফেলে বের হতেই সায়নের মুখোমুখি হলো। সায়নকে এ কথাটা জানাতেই সায়ন শুদ্ধের রুমে দরজা হাত রেখে দরজা ভেজিয়ে রাখা দেখলো। দরজা খোলা রাখার তো কথা না। কৌতূহলবশত দরজা সামান্য খুলে উঁকি মারতে দেখে আরো উথালো বেশি শীতল বসে আছে, পরনে এখনো শাড়ি, কেঁদে কেটে একাকার অবস্থা। চোখ ফুলে লাল হয়ে আছে, মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে থাকায় সে এখনো দেখেনি। তবে একটু পরে রুমে কারো উপস্থিতি অনুভব করে চোখ তুলে তাকাতে দেখে রূপা, সায়ন দাঁড়িয়ে আছে। তাদের দেখে শীতল ঠোঁট উল্টে ভ্যাবা করে কেঁদে দিল। কান্নার দমকে থাকা বলতেও পারছে না সে। সায়ন দ্রুত হাঁটু করে বসে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে পাখি, কাঁদছিস কেন? রূপবাবু বসলো। সেও ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে। তারপর সায়নের থেকে শীতলকে ছাড়িয়ে আলতো করে শীতলের দু চোখের পানি মুছে দিল। তারপর মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করলো। কি হয়েছে ছুটকি, বল আমাকে। শুদ্ধ ভাই ওর সাথে কথা বলছে, আমরা জরুরি কাজে পড়ে গিয়েছে তো, তাই ফিরতে দেরি হবে। রেগে আছে খুব। রাগেছিস কেন? তোকে শিখিয়ে দিই একটা, তুই করিস আর একটা। তোমার কথা মতোই তো কানের নিচে কিস করলাম, তাতেও তো আরো রেগে গেল। একথা শুনে সায়ন প্রকোষকে তাকালো রবির দিকে। কিস হলো কোথা থেকে? সে তো এসব করতে বলেনি। ওয়েট ওয়েট, সে তো শুদ্ধকে কিস করেছে, কিন্তু এই বুদ্ধিটা দিল কে? সে এবার বিস্মিত ভরা দৃষ্টিতে শুধালো, কি কি বললি? আবার বল, তুই ভাইকে কিস করেছিস? সুতল মুখ কাচুমাচু করে সম্মতির সূচক মাথা নাড়িয়ে ফুপাতে ফুপাতে বলল, রুবাব ভাই তো শিখিয়ে দিল। আমি তো রাতে ছিলাম না, কিন্তু ভাইয়া বলল এটা করলে শুদ্ধ ভাই দ্রুত পটে যাবে, পটে গেলে আমার মিশন সাকসেস হবে। এতক্ষণ সায়ন বুঝল শুদ্ধর রাগের কারণ। যেখানে ভালোবাসা শুরুই হয়নি সেখানে এসব। আর শুদ্ধ যে ব্যক্তি তো পূর্ণ ছেলে, সে কখনোই এসব ছ্যাবলামো পছন্দ করবে না, এটা তো জানারই কথা। সায়ন এবার রুবাবের দিকে তাকিয়ে দাঁত মাটুন করে বলল, শালা বলদ, কি বলেছিস সেটা তুই? আমাকে একবার জানাতে পারলি না? রুবাবু দাঁত খিলমিল করে বলল, আমি কি করে জানবো ওই শালা এতটা রেগে যাবে? কোনো মেয়ে যদি ভালোবাসার কথা বলে কিস করে, তাহলে আমি তো সে কখন কুপকাত হয়ে যেতাম। আমি আমার কথা ভেবে বুদ্ধিটা দিয়েছিলাম, কে জানতো শালা পড়বে না, উল্টো পাল্টি খাবে। সায়ন দীর্ঘশ্বাস ফেলে শীতলের মাথায় হাত বুলাতে বুলাতে আদরের সুরে ডাকলো, শীতল জান বাচ্চা আমার, এভাবে কাঁদে না পাখি, আমার তো সাথে আছি না তোর। শুদ্ধ ভাই খুব কষ্ট পেয়েছে ভাইয়া। তা পেয়েছে। শোন, আজ থেকে আমরা আর কোনো প্ল্যান করব না, সময়ে হাতে সব ছেড়ে দিব, এরপর যা হবে হবে, কেমন? কিন্তু আর কোনো কিন্তু না, ধরে নে আমাদের মিশন সাকসেস। সাকসেস কিভাবে? আমি ওনাকে পটাতে পারলাম না, ভালোবাসার জীবাণু শুদ্ধকে ভাইয়ের অন্তরণে ছড়িয়ে দিতে পারলাম না, আর প্রাপ্তি হিসেবে তাকেও তো পেলাম না। ওই যে বললাম সময়ের কথা, সময়ের উপর ছেড়ে দে। ঠিক আছে, তাহলে শুদ্ধ ভাই ফিরলে আমি কি সরি বলবো? ভাইয়া খুব রেগে আছে আমার উপর। তা বলতে পারিস। শীতল ঘাড় কাত করে তাদের কথা সম্মতি জানালো। শুদ্ধ এভাবে রেগে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মন ভার হয়ে আছে, কেঁদে কেটে যাচ্ছে। তাই সে এমন বাজে অবস্থা করে রেখে বসে আছে। অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে। বুঝতেও পারছে মিথ্যা ভালোবাসা দাবি নিয়ে শুদ্ধের সামনে দাঁড়ানো উচিত হয়নি তার। কেননা মিথ্যা ভালোবাসার বিষয়ে শুদ্ধ ভাই বুঝতে নিয়েছে নিশ্চয়ই, এজন্যই রাগ দেখিয়ে চলে গিয়েছে। কিন্তু রেগে গেল, তাকে মারতো, মেরে ওর ভুল ধরিয়ে দিত, বারবারের মতো একটু বকতো। বকতেও তো পারতো নাকি, ধমকাতেও তো পারতো। এতদিকে শুদ্ধের মারা বকা ধমকানোর কষ্ট পেত, অথচ আজ এসব না করাতে এত বেশি কষ্ট পাচ্ছে। এসব ভেবে তার চোখের পানি ঝরঝর করে পড়ছে। আবার তাকে কাছে দেখে দুই ভাই উতলা হয়ে উঠল। শীতল সায়ন আর রুবাবের হাত দুটো আঁকড়ে ধরে ফুপাতে ফুপাতে বলল, কিভাবে সত্যি সত্যি ভালোবাসতে হয়, সত্যিকার ভালোবাসা কেমন হয়, প্লিজ শেখো আমাকে, আমি শিখতে চাই ভাইয়া। আমার বারবার মনে হচ্ছে আমি শুদ্ধ ভাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, বড্ড ভুল করেছি আমি। এই ভুল শুধরালে আমি আরো খুশি হতাম। কি ভুল শুধরাবো আমি? রুবাব সায়নের দিকে তাকালো, তাদের চোখাচোখি হলো। তারা শীতলকে বোঝালো, ভালোবাসা কখনো শেখানো যায় না পাগলে, এটা মনের কারবার। একদিন মন বলে দেবে, তুইও ভালোবাসতে শিখে যাবি, তুইও কাউকে ভালোবাসবি, যার দেখা পাওয়ার জন্য ছটফট করবি, যার কথা শোনার জন্য বুকে ব্যথা করবে, বুক ব্যাকুল হয়ে উঠবে। হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে তোর চোখ দুটো খুব প্রিয়ভাবে শুধুমাত্র একজনকেই খুঁজবে। তার হাসি আনন্দ ঝুমঝুম করবে। আবার তার সামান্য কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাবে। যাকে কোটি কোটি বার ভালোবাসে বলো, তৃষ্ণা মিটবে না, অরুচি হবে না, বিরক্ত লাগবে না, এটাই হচ্ছে ভালোবাসা। শীতল কথাগুলো মন দিয়ে শুনে ভাবতে লাগলো। তবে এখন ভাবার সময় দিল না দুই ভাই।
তাকে রুমে পাঠিয়ে ফ্রেশ হতে দ্রুত নিচে নামলো। তাগাতে দিল তাদের। তবে শীতল কথাগুলো মাথা থেকে সরাতে পারল না।